তারেক রহমান ভারতে না এলে সুযোগ হারাবে, বন্ধ হতে পারে যোগাযোগের পথ, বলেছেন ভারতীয় কূটনৈতিক। देश में न हिंदू खतरे में है। বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান আবার ভারতের অংশ হবে, মন্তব্য রামদেবের। पहलगाम की उस सुबह किसी ने सोचा বলিউড সিনেমা মানিয়ে যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না, বলেছে পাকিস্তানের সেনাবাহিনী। রাতভর রাশিয়ায় ৬২০ ড্রোন হামলা ইউক্রেনের। পাঠ্য বইয়ে ইসরায়েলকে শত্রুর বদলে দখলদার লিখেছে সৌদি আরব। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরকে দুই দেশের সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন সাবেক ভারতীয় কূটনীতিক বিদ্যাভূষণ সোনি। তিনি বলেছেন, তারেক রহমান ভারতে না এলে এই সুযোগ হারিয়ে যেতে পারে এবং দীর্ঘ সময়ের জন্য দুই দেশের মধ্যে যোগাযোগের পথও খোলা নাও থাকতে পারে। তাই তারেক রহমানের সফর নিয়ে তিনি খুবই আশাবাদী বলে জানিয়েছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানকে তুলনামূলকভাবে অনেক বেশি খোলামেলা এবং ভারত বিরোধী নন বলে মন্তব্য করেছেন বিদ্যাভূষণ সোনি। তিনি বলেন, তারেক রহমান নিজে ভারতের বিরুদ্ধে কোনো মন্তব্য দেননি। ভারতীয় বার্তা সংস্থা ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিদ্যাভূষণ সোনি এসব কথা বলেন। তিনি বলেন, এই সফরের মাধ্যমে ভারত বাংলাদেশ সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি দীর্ঘদিনের অমীমাংসিত বিভিন্ন দ্বিপাক্ষীয় সমস্যার সমাধানের পথও খুলতে পারে। সাক্ষাৎকারে সোনি বলেন, তিনি এই বিষয়ে আশাবাদী। তার মতে দুই দেশের মধ্যে অনেক বিষয় এখনও অমীমাংসিত রয়েছে। এর মধ্যে তিস্তা নদীর পানি বণ্টন অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। বেশিরভাগ বিষয়ে দুই দেশ একমত হলেও পরে কিছু গুরুত্বপূর্ণ বিষয় চূড়ান্ত করা সম্ভব হয়নি। देश में न हिंदू खतरे में है। অপরদিকে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান আবার ভারতের অংশ হবে, মন্তব্য রামদেবের। একদিন এমন সময় আসবে যখন পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান আবার ভারতের অংশ হবে। এজন্য ভারতীয়দের শুধু একটু ধৈর্য ধরতে হবে। রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ভারতের বিতর্কিত যোগগুরু রামদেব এসব মন্তব্য করেন। তিনি বলেন, পাকিস্তান ও বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন করা হচ্ছে। ভারতের ভবিষ্যৎ নিয়ে আমার ভাবনা হচ্ছে, গণতন্ত্রে মত প্রকাশের স্বাধীনতা থাকলেও তার সংবিধান ও নৈতিকতার সীমার মধ্যে থাকা উচিত। রামদেব বলেন, পাকিস্তান ও বাংলাদেশের হিন্দুরা যে নির্যাতন ও অবিচারের শিকার হয়েছে তা মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে বড় নিষ্ঠুরতম ঘটনাগুলোর মধ্যে পড়ে। দেশে যেসব ধর্মীয় পরিবর্তন ঘটেছে, অন্তত ভবিষ্যতে যেন কাউকে নির্যাতনের শিকার না হতে হয় তা নিশ্চিত করতে হবে। ভারতে হিন্দু, মুসলিম বা খ্রিস্টান কোনো ধর্মই হুমকির মুখে নেই। হুমকির মুখে রয়েছে ভারতের সম্মান ও মর্যাদা। আমি চাই যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া সহ বিশ্বের প্রতিটি দেশেই ভারত যেন সম্মান পায়। पहलगाम की उस सुबह এদিকে বলিউডে সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না, বলেছে পাকিস্তানের সেনাবাহিনী। অপারেশন সিন্দুরকে সামরিক সাফল্য হিসেবে তুলে ধরে ভারতের তৈরি তথ্যচিত্র নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। দেশটির সামরিক বাহিনী বলেছে, বলিউডের সিনেমার মতো নাটকীয়ভাবে ঘটনা উপস্থাপন করে যুদ্ধের প্রকৃত ফলাফল বদলে দেওয়া যাবে না, বরং তথ্যচিত্রটি সামরিক পরাজয়কে সাফল্য হিসেবে দেখানোর একটি প্রচেষ্টা মাত্র। একই সঙ্গে ভবিষ্যতে ভারত কোনো হামলা চালালে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে পাকিস্তান। সংবাদ মাধ্যম জি নিউজ বলছে, সোমবার পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এক বিবৃতিতে এসব তথ্যের কথা জানিয়েছে। ISPR বলছে, মার্কা-ই-হক সংঘর্ষের এক বছরেরও বেশি সময় পরও ভারত কঠিন বাস্তবতার মুখোমুখি হতে চাইছে না, বরং ব্যর্থ অভিযানের পরাজয় স্বীকার না করে ইতিহাসকে নিজেদের পছন্দ মতো উপস্থাপনের চেষ্টা করছে দেশটি। ভারতীয় কন্টেন্ট নির্মাতাদের তৈরি তথ্যচিত্রকে অতিরিক্ত নাটকীয়, অতিরঞ্জিত এবং তথ্যগতভাবে ভুল বলেও আখ্যা দিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা। ওই তথ্যচিত্রে ভারতের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের সাক্ষাৎকারও রাখা হয়েছে। ISPR বলছে, তথ্যচিত্রটিতে গভীরতা ও ভারসাম্যের অভাব এতটাই বেশি যে একই সঙ্গে এটিকে ট্র্যাজেডি ও কমেডি বলা যায়। নির্বাচিত অংশের সাক্ষাৎকার, আবেগঘন বর্ণনা এবং বলিউডের সিনেমার মতো দৃশ্যায়নের মাধ্যমে প্রতিষ্ঠিত তথ্য বদলে অভিযানের ফলাফল নতুন করে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তথ্যচিত্রটিতে থাকা বিভিন্ন বক্তব্যের মধ্যে মৌলিক অসঙ্গতি রয়েছে বলেও জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। অপরদিকে রাতভর রাশিয়ায় ৬২০ ড্রোন হামলা ইউক্রেনের।
ইউক্রেনের খার্কিভ অঞ্চলে রাশিয়ার হামলায় 10 জন নিহত ও 8 জন আহত হয়েছেন। একই সময়ে মস্কো লক্ষ্য করে ইউক্রেন 620টিরও বেশি ড্রোন ছুড়েছে, যা গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় হামলা হিসেবে দেখা হচ্ছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার ভোর 5টার মধ্যে রাজধানীর দিকে আসা 180টি ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে। পরে মস্কোগামী আরও 17টি ড্রোন ভূপাতিত করা হয়। রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস একে গত 2 বছরের মধ্যে মস্কোয় সবচেয়ে বড় ড্রোন হামলা হিসেবে বর্ণনা করেছে। মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রে ভোরোভিয়ভ টেলিগ্রামে জানায়, ড্রোন হামলায় 10 বছরের এক শিশুসহ 3 জন আহত হয়েছেন। পাভলভস্কি পোশাদ জেলায় একটি ঘর পুড়ে গেছে এবং বোগোদরোদস্কি জেলায় কয়েকটি বাড়ি ও গেস্ট হাউস ক্ষতিগ্রস্ত হয়েছে। ড্রোন হামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ওয়াইল্ড বেরিজের একটি গুদাম সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেন দাবি করেছে এই প্রতিষ্ঠানটি রুশ ড্রোনের যন্ত্রাংশ সরবরাহ করে। অন্যদিকে ইউক্রেনের বিমান বাহিনী জানায়, তারা রাতে আসা 147টি শত্রু ড্রোনের মধ্যে 111টি ভূপাতিত করতে পেরেছে। খার্কিয়েভের আঞ্চলিক গভর্নর জানিয়েছেন, পেচেনিহি বসতিতে প্রাথমিক তথ্য অনুযায়ী 10 জন নিহত ও 8 জন আহত হয়েছেন। এছাড়া ইজিয়াম শহরে 9 বছরের এক শিশুসহ আরও 5 জন আহত হন। কিয়েভ অঞ্চলের ব্রোভারি শহরে রুশ ড্রোনের আঘাতে দফতর ও গুদামসহ বিভিন্ন ভবনে আগুন লাগে বলে মেয়র জানান। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী ফ্রন্টলাইনের যুদ্ধ স্থবির হয়ে পড়ায় দুই দেশই দূরপাল্লার হামলা বাড়িয়েছে, যার ফলে বেসামরিক নিহতের সংখ্যা বাড়ছে। এদিকে পাঠ্য বইয়ে ইসরায়েলকে শত্রুর বদলে দখলদার লিখেছে সৌদি আরব। স্কুলের পাঠ্যপুস্তকে ইসরায়েলকে জায়ানবাদী শত্রু শব্দের জায়গায় দখলদার শব্দ ব্যবহার করেছে সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে ইহুদি ধর্মাবলম্বীদের সঙ্গে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। গত কয়েক বছর ধরেই দেশটির পাঠ্যপুস্তকে ব্যাপক অধিক সহনশীলতা, সহাবস্থান ও সমালোচনামূলক চিন্তা ভাবনাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষা পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা ইমপ্যাক্ট এসই তাদের নতুন এক গবেষণা প্রতিবেদনে জানিয়েছে যে সৌদি আরবের সর্বশেষ পাঠ্যক্রম থেকে ইহুদি বিদ্বেষী উপাদানের অবশিষ্ট প্রায় সব উদাহরণেই চূড়ান্তভাবে মুছে ফেলেছে। অর্থাৎ ইহুদিবাদের বিরুদ্ধে যেসব শিক্ষা পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ ছিল সেগুলো সব বাদ দিয়েছে দেশটির সরকার। সংস্থাটি 2025-26 শিক্ষাবর্ষে ব্যবহৃত 136টি পাঠ্যপুস্তক নিয়ে বিস্তারিত পর্যালোচনা চালিয়ে এই প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, আগের বছরের ধারাবাহিকতায় পাঠ্য বইগুলোতে উগ্রপন্থী ও বৈষম্যমূলক বিষয়গুলোর উপস্থিতি ব্যাপকভাবে কমানো হয়েছে। নতুন ইসলাম শিক্ষা পাঠ্যপুস্তকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অন্য ধর্মাবলম্বীদের, ইহুদি, খ্রিস্টান ও অন্যান্য আরব গোত্রেদের শান্তিপূর্ণ সহাবস্থানের নজিরগুলো গুরুত্ব পেয়েছে। একই সঙ্গে যুদ্ধের নিয়মে বেসামরিক নাগরিকদের ক্ষতি না করার শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, পাঠ্যক্রমে অন্য ধর্মীয় সংখ্যালঘুদের নেতিবাচকভাবে বিচিত্র করার সেকেলে প্রবণতা বাদ দিয়ে তাদের প্রতি শ্রদ্ধাবোধ ও সংলাপকে উৎসাহিত করা হয়েছে। ইসরায়েল সম্পর্কিত আলোচনাতেও কিছুটা নমনীয় ভাষা ব্যবহার লক্ষ্য করা গেছে। উদাহরণস্বরূপ, আগের জায়ানবাদী শত্রু শব্দের জায়গায় দখলদার শব্দটি যুক্ত করা হয়েছে। তবে বইগুলোতে কোনো মানচিত্রে এখনও ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। নবম শ্রেণীর সমাজবিজ্ঞান বইয়ে হলোকাস্টের কোনো উল্লেখ করা হয়নি। এছাড়া সৌদি আরবের রাষ্ট্রীয় ভিশন 2030 কর্মসূচির অংশ হিসেবে সমাজ ও অর্থনীতিতে নারীদের অবদান এবং তাদের ছবিও আগের চেয়ে বেশি স্থান পেয়েছে।